নিজের সবথেকে অপছন্দের টিচারের সঙ্গে হুট করে বিয়ে হয়ে যাবে কল্পনাও করেনি শুভ্রতা। কোথায় ভেবেছিল বিয়ে করে বরের সঙ্গে ঘুরতে যাবে, সুন্দর সুন্দর পিক তুলবে, তা না। বিয়ে যেই গম্ভীর রাগী আখাম্বার সঙ্গে হয়েছে, সে কখনোই ওর সঙ্গে ভালো করে কথা বলা তো দূরে থাক, শুধু ধমকাবে। কথাগুলো ভেবে ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো শুভ্রতা। হুট করে মাথায় কারো কাটরা খেয়ে চটে গেল শুভ্রতা। রেগে পিছু ফিরে কিছু বলতে নিবে, তার আগে সে দমে গেল। নাক টানতে টানতে বলল, স্যার, আপনি আমাকে এখনো কেন মারছেন? ভুলে যাবেন না, আমি কিন্তু এখন আপনার বউ। শুভ্রতার মুখে এমন কথা শুনে কাব্য কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, আমি তোমাকে কয়দিন পড়িয়েছি যে স্যার স্যার বলে অজ্ঞান হয়ে যাচ্ছ বিয়ের পরেও? শুভ্রতা হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছে বলল, ওই তো 3 মাস তো ম্যাথ করিয়েছেন। আমার নানি বলতো, একটা ছোট জিনিসও যদি কেউ শেখায়, সে তোমার শিক্ষক। কাব্য শুভ্রতার মাথায় আরেকটা গাঁটরা দিয়ে বলল, হয়েছে, আপনার আর পক পক করতে হবে না। এমন করে কান্না করছিলে মনে হয় বুইরা কাকুর সঙ্গে বিয়ে হয়েছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। নাকের জলে চোখের জলে আমার বেড নষ্ট করছো। কাজল লেপটে পেতনির মতো লাগছে। শুভ্রতা এবার চটে গেল। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমাকে তো পেতনির মতো লাগবেই। আমাকে তো আপনি পছন্দ করেন না, হুদাই বিয়েটা করে আমার বরের সঙ্গে পিক তোলার স্বপ্নটা শেষ করে দিলেন। বদলোক, দেখেন আপনার বউ আপনাকে ঝাঁটা ধরবে। কাব্য এক ভ্রু উঁচিয়ে বলল। কি বলছো ভেবে বলছো তো? সুব্রতা কিছুক্ষণ ভেবে দাঁত দিয়ে জিভ কেটে অষ্টমের দিকে ভো দৌড় দিতে গিয়ে ধপ করে উল্টে পড়ল। শুভ্রতা যে এমন ধপ করে উল্টে পড়বে তা কল্পনাও করেনি কাব্য। হুট করে কাব্য হো হো করে হেসে দিল। শুভ্রতার রাগে কিটমিট করে বলল, কোথায় নিজের বিয়ে করা বউটা পড়ে গেছে, টেনে তুলবেন, তা না করে হো করে হাসছেন। কাব্য শুভ্রতার কথা শুনে ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। শুভ্রতা বুঝতে পারল এই বেটা কিছুতেই তাকে তুলতে আসবে না। শুভ্রতা নিজে নিজেই কষ্ট করে উঠে দাঁড়ালো। পায়ে একটু ব্যথা পেয়েছে। সেই দিকে পাত্তা না দিয়ে হনহন করে নিজের ব্যাগ থেকে একটা প্লাজো, ওড়না আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঠাস করে ওয়াশরুমের দরজা লাগাতে কাব্যের আরও বেশি হাসি পেল। কাব্য হাসি চেপে নিজেও ড্রেস চেঞ্জ করে নিল। শুভ্রতা ওয়াশরুমের দরজাটা একটু সরিয়ে মাথা বের করে টুকি দিল। আশেপাশে কাব্যকে না দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। তখনই গম্ভীর কণ্ঠে কাব্য বলে উঠল, রুমটা যেহেতু আমার আর রাত 12টা বাজে, সেহেতু আমার এই সময় বাহিরে থাকার প্রশ্নই ওঠে না। সুব্রতা গাল ফুলিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আমি কি বলেছি যে আপনার রুম থেকে আপনি বের হয়ে যান? কাব্য সুব্রতার কথায় পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করতে করতে বলল, বেড সাইড টেবিলে বিরিয়ানি রাখা আছে, খেয়ে নাও। সুব্রতা মুখ ভেঙচি কেটে বলল, আপনার বিরিয়ানি আপনি খান, আমার পেট ভরে গেছে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বিরিয়ানি নিয়ে আসিনি, আম্মু দিয়ে গেছে। সুব্রতা হাসি মুখ নিয়ে বলল, ও তাই বলেন, আমিও বলদ, আপনার কাছে আশা করাই বৃথা। কাব্য কোনো প্রত্যুত্তর করল না, চুপচাপ নিজের কাজে মনোযোগ দিল। সুব্রতা সোফায় পা তুলে বিরিয়ানির প্লেটটা হাতে নিয়ে গপ গপ করে খেতে লাগলো। আসলে অনেক জোরে খিদা লেগেছিল তার উপর কাঁদতে কাঁদতে আরও খিদা লেগে গেছে। কাব্য চশমার নিচ দিয়ে সুব্রতার এমন খাওয়া দাওয়া দেখে হাসল। হুট করে ফোনটা বেজে উঠতে কপাল কুঁচকে কাব্য ফোনের দিকে তাকালো। ল্যাপটপটা কোলের উপর থেকে সরিয়ে বেড সাইড টেবিলে রেখে কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতে কাব্য ধপ করে উঠে দাঁড়ালো। কাব্য উৎকণ্ঠা হয়ে বলল, কি বলছেন এগুলো? ঈশিতা অ্যাক্সিডেন্ট কিভাবে করলো? কোথায় আছে? আমি এখনই যাচ্ছি। সুব্রতা খাওয়া বাদ দিয়ে তাকিয়ে রইল কাব্যের দিকে। কাব্য তাড়াহুড়া করে বাইকের চাবি আর মানিব্যাগটা নিয়ে বাহিরে চলে গেল। সুব্রতা শুধু গোল গোল চোখে তাকিয়ে রইল কাব্যের যাওয়ার দিকে। খাওয়া শেষ তার। হাত ধুয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। চোখ বেয়ে তার নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। কাঁধে কারো স্পর্শ পেতে চমকে উঠে সুব্রতা পিছনে তাকাতেই কাব্যের মা কবিতা বলে উঠলেন, কান্না করো না, এরপর থেকে দেখবি
তোমার মায়ায় কাব্য এমনভাবে জড়িয়ে যাবে যে তোমাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারবে না। যাই হোক, আসো, তোমায় ঘুম পাড়িয়ে দেই। বলেই কবিতা বেগম সুব্রতার হাত ধরে বেডের কাছে নিয়ে এলেন। সুব্রতাকে শুয়ে দিয়ে কবিতা বেগম আধশোয়া হয়ে সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কবিতা বেগম বললেন, তোকে তুই বলেই বলছি, আমার মেয়ে নেই। আমার খুব শখ ছিল একটা মেয়ের, তুই কি আমার মেয়ে হবি? সুব্রতা কবিতা বেগমের কোমর জড়িয়ে ধরে বলল। হব তো আন্টি। কবিতা বেগম কপাল কুঁচকে বললেন, আমি কিন্তু এখন তোর আম্মুর বান্ধবী না, তোর আম্মুই লাগি। আম্মু বল। আচ্ছা আম্মু, তুমি কি আজ আমায় করুণা করলে? আমার বিয়েটা শেষ মুহূর্তে ভেঙে দেওয়ায় স্যারকে আমার সঙ্গে বিয়ে দেওয়াটা তোমার ভুল সিদ্ধান্ত হয়ে গেল না তো আম্মু? কবিতা বেগম সুব্রতার মাথায় হাত বুলাতে বুলাতেই বলল, ধুর মে, এমন কেন হবে? আর প্রথমে আমি আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে চেয়েছিলাম। সুব্রতা উঠে বসলো, কবিতা বেগমের হাত ধরে বলল, কিন্তু আম্মু, স্যার তো ঈশিতা আপুকে পছন্দ করে অনেক আগে থেকে। সেই জায়গায় আমাকে মেনে নিবে কিভাবে বলো? কবিতা বেগম সুব্রতার দুই হাত নিজের দুই হাতের মাঝে আবদ্ধ করে বলল, দেখ মা, জন্ম, মৃত্যু, বিয়ে সব সৃষ্টিকর্তা ঠিক করে রাখেন। আজ যখন তোর মায়ের ঠিক করা ছেলেটা বিয়ের কিছু মুহূর্ত আগে পালিয়েছে, তখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। আমি প্রথমেই তোর মাকে বলেছিলাম এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে না দিতে। কেবল এসএসটি রেজাল্ট দিয়েছি, সুপাত্র দেখে হুট করেই বিয়ে ঠিক হয়ে গেল। আর আমার আগের থেকেই ঈশিতা মেয়েটাকে পছন্দ না। মেয়েটাকে আমি অনেক ছেলের সঙ্গে মিশতে দেখেছি, কিন্তু আমার ছেলে তো আমার ছেলেই। কিছুতেই আমি ওকে ওই মেয়েটার সাথে মেশা থেকে বিরত রাখতে পারি না। সুব্রতা মিনমিন করে বলল, কিন্তু বরাবরই আমি শিক্ষককে অন্য জায়গায় রেখে এসেছি। শিক্ষক শিক্ষকের জায়গায়, তাকে এমন একটা জায়গায় আমার পক্ষে মেনে নেওয়ার ব্যাপারটা আসলে। কবিতা বেগম হেসে বললেন, পাগলি একটা। আগে আমি তোর মায়ের ছোটবেলার বান্ধবী, আর তোর ম্যাথে কিছু সমস্যা ছিল বলে কাব্য একটু দেখিয়ে দিয়েছে, এতে তো ওকে স্যার স্যার করতে হবে না। সুব্রতা কপালে ভাঁজ ফেলে বলল। কিন্তু কবিতা বেগম সুব্রতাকে শুয়ে দিয়ে বলল, এখন কোনো কিন্তু না, অনেক রাত হয়েছে, ঘুমাতো। পরশু আবার তোর রেজাল্ট দিবে। আমি জানি তুই খুব ভালো করবি। আমি নিজে তোকে অনেক দূর পর্যন্ত পড়াবো, ইনশাল্লাহ। ফজরের আজান কানে আসতে সুব্রতার ঘুম ভেঙে গেল। সে চোখ পিটপিট করে তাকাতেই সোফায় শুয়ে থাকা কাব্যের দিকে চোখ পড়ল। ধপ করে উঠে বসলো সুব্রতা। একবার কাব্যের দিকে তাকে ওয়াশরুমে চলে গেল উজু করতে। উজু করে নামাজ আদায় করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল। এই সময়টায় সে এক কাপ কফি খায়, কিন্তু কি আর করার, জীবনটা যে হুট করে এমন অগোছালো হয়ে যাবে ভাবতেও পারেনি ও। সূর্য উদয় দেখে সুব্রতা বিড়বিড় করে বলল, নতুন জীবন সূচনার পরটা কেমন হবে, কিন্তু আল্লাহ তুমি আমাকে সহ্য শক্তি দাও ভালো মন্দ মেনে নেওয়ার। হাতের মেহেদির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের এক হাসি দিল সুব্রতা। ফোনটা বেজে উঠতেই সুব্রতা কপালে কুঁচকে কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে শিশির বলে উঠল, সরি এত সকালে কল করার জন্য, আর আমাকে দয়া করে মাফ করে দিও। সুব্রতার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, আপনি তো পারতেন বিয়েটা প্রথমেই ভেঙে দিতে। এমন করে আমার গায়ে কলঙ্ক লাগানোর কি খুব দরকার ছিল? শিশির অপরাধী কণ্ঠে বলল, আমি আসলে আমার বাবার কাছে কিছু বলতে পারিনি। উনি আমার ভালোবাসাকে মেনে নিত না, আর আমি ওকে ছাড়া তোমার সঙ্গে কিভাবে জীবন অতিবাহিত করতাম বলো তো? সুব্রতা হাসল, বলল, আপনার জন্য তো আজ আমি কলঙ্কিত। যাই হোক, আল্লাহ হয়তো এটার মাধ্যমেই কিছু ভালো রেখেছেন। বাদ দে, ভালো থাকবেন। যার জন্য গিয়েছি তাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। বলেই খট করে কল কেটে দিল সুব্রতা। আর কিছু শুনতে মন চাইল না তার। থাক না, এত কথা বাড়িয়ে কি লাভ। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। কাব্য এখনও ঘুমাচ্ছে সোফায়। সুব্রতা সেই দিকে একবার তাকিয়ে চলে গেল রান্নাঘরে। কবিতা বেগম সকালের নাস্তা বানাচ্ছিল। সুব্রতাকে দেখে মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি উঠতে গেলে কেন মা? কাল তো অনেক রাতে ঘুমিয়েছিলে। সুব্রতা কবিতা বেগমের কাছে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল,
সমস্যা নেই আম্মু, আমি ফজরের সময় উঠি তো, আমার অভ্যেস আছে। পাশ থেকে কাব্যের ফুফু, যিনি কালকে রাতেই এসেছেন, উনি বলে উঠলেন, এখানকার মেয়ে এত সকালে উঠেছে ঠিকই, কিন্তু এখন কি এসেছে কাজ করতে? কবিতা, আসলেই তুমি বোকা। হুদাই এই অলক্ষী মেয়েটাকে কেন যে বউ করে নিয়ে আসলে বুঝি না বাপু। এমনিতে কি আর বিয়ে ভেঙে যায়? হয়তো মাইয়ার মধ্যে কোনো খুঁত আছে। আর আমাগো পোলা কি সুন্দর, দুধে আলতা গায়ের রং, মাইয়ার গায়ের রঙও ভালো না। কি যে করো না তুমি! কথাগুলো শুনে সুব্রতার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এই কথাগুলোর ভয়ে করেছিল সে। কবিতা বেগম কপাল কুঁচকে রাগান্বিত কণ্ঠে কাব্যের ফুফুকে বললেন, আপা, আমি দেখে শুনেই আমার ছেলের বিয়ে দিয়েছি। আর গায়ের রং নিয়ে যে কথা বলছো, আমিও কিন্তু ফর্সা না। যুগ বদলে গেছে, এখনো তুমি সেই গায়ের রং নিয়েই পড়ে আছো। ছি, তোমার মতো মানুষের জন্য সমাজের এই অবস্থা। কাব্যের ফুফু দমে গেলেন না। কিছু বলতে নিবেন তার আগে কাব্যের বাবা মিস্টার কবির চৌধুরী চশমা ঠিক করতে করতে বললেন, আপা, আমাকে কিছু বলতে বাধ্য করিস না। সুব্রতা মাথা নিচু করেছিল। কবির চৌধুরী সুব্রতার মাথায় হাত রেখে বললেন, মা, কুকুরের কাজ ঘেঘু করা, সেদিকে খেয়াল করলে চলবে? এগুলো খেয়াল করলে শুধু শুধু তোমার সময় নষ্ট হবে। যাই হোক, বাদ দাও তো এসব। আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো, আমরা একসঙ্গে আজ অনেক গল্প করব। কবির চৌধুরীর কথা শুনে ওনার বোন রহিমা গটগট পায়ে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। কবিতা বেগম হাসলেন। সুব্রতার মুখটা উঁচু করে চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, জানিস তো, মায়াবতীর চোখের জল একদম মানায় না। আমরা জানি তুই কেমন, কে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। যা, চা বানিয়ে তোর বাবাকে দিয়ে আয়। ও ভালো কথা, কাব্য ঘুম থেকে উঠেছে নাকি দেখিস তো, না উঠলে উঠিয়ে নিয়ে আসিস, নাস্তা করে কথা আছে। সুব্রতা হ্যাবোধক উত্তর দিয়ে খুব যত্ন করে চা বানিয়ে কবির চৌধুরীর কাছে গিয়ে দিল। কবির চৌধুরী খুব খুশি হলেন। তৃপ্তি নিয়ে চা খেতে লাগলেন। সুব্রতা পর্দাটা একটা সরিয়ে সোফায় তাকিয়ে কাব্যকে না দেখে কপাল কুঁচকে ফেলল। চোখ ঘুরিয়ে খাটের উপর তাকাতে দেখল কাব্য উল্টো হয়ে শুয়ে আছে। সুব্রতা ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। গলাটা পরিষ্কার করে বলল, স্যার উঠুন, আপনার আম্মু আপনাকে ডাকছে। কাব্যের কোনো হুঁশ নেই। সুব্রতার ডাকটা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কাব্যের। সুব্রতা ইতস্তত হয়ে হালকা করে ধাক্কা দিতে কাব্য হুড়মুড় করে উঠে গোল গোল চোখে সুব্রতার দিকে তাকায়। অবাক কণ্ঠে বলল, এই, তুমি এখানে কি করছো? তোমার রেজাল্ট বের হয়েছে নাকি? তুমি কি ম্যাথে ফেল করেছো? আমার কোনো দোষ নাই বাবা, সব দোষ তোমার। কাব্যের কথায় সুব্রতা বিরক্তিতে কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে বলল, হয়েছে আপনার ফাউল কথা, এখন উঠুন। কাল যে বিয়ে করলেন ভুলে গেছেন? কাব্যের সব কথা মনে পড়তেই দাঁত বের করে বলদের মতো একটা হাসি দিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। সুব্রতা ধপ করে বিছানায় বসে পড়ল। তার এখন থেকে টেনশন শুরু হয়ে গেছে। কাল রেজাল্ট দিবে, কি জানি কি হয়। সুব্রতার ভাবনার ছেদ ঘটল কাব্যের গাঁটটা খেয়ে। কাব্য মুখ মুছতে মুছতে বলল, টেনশন করে কি করবে? বিয়ে করছো, ফেল করলেও কেউ কিছু বলবে না। এখন চলো খেতে। বলেই চলে গেল কাব্য রুম ছেড়ে। কাব্যের এমন কথায় খুব মন খারাপ হলো সুব্রতার। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কবিতা বেগমের ডাক শুনে সুব্রতা তাড়াতাড়ি চোখের পানি মুছে চলে গেল খাবার টেবিলে। সুব্রতাকে মন খারাপ করে খাবার খেতে দেখে কবিতা বেগম জিজ্ঞেস করলেন কিছু হয়েছে নাকি, কিন্তু সুব্রতা কথা এড়িয়ে গেল। বিকেল হয়ে গেছে। যত সময় যাচ্ছে সুব্রতার টেনশন বাড়ছে। কাল রাতে কাব্য ঈশিতার কাছে কেন গিয়েছে, কি হলো সেখানে, কিছুই জিজ্ঞেস করেনি সুব্রতা। জানার কোনো ইচ্ছাও নেই। সুব্রতা দাঁড়িয়েছিল ছাদের কার্নিশ ঘেঁষে। আবহাওয়া বেশি একটা ভালো না, বৃষ্টি আসতে পারে। মৃদু হাওয়ায় সুব্রতা ঘন কালো চুলগুলো উড়ছে। কাব্যের সকালের কথাটা খুব আঘাত করেছে সুব্রতাকে। রহিমা বেগম ও তখন কথা শোনালেন।
এমনিতে কালকের রেজাল্টের টেনশনে ভালো লাগছে না, তার উপর এইসব ঝামেলা আর ভালো লাগছে না তার। সুব্রতার পাশে কাব্য এসে দাঁড়ালো। সুব্রতা সেদিকে পাত্তা না দিয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কাব্য গলা পরিষ্কার করে বলল, তোমার বাবা এখন কেমন আছেন? সুব্রতা কাব্যের দিকে না তাকিয়ে বলল। আগের থেকে একটু ভালো আছে। কাব্য আকাশের দিকে বলতে লাগলো, দেখো শুভ্রতা, আমি সব সময় পরিষ্কার করে সব বলতে পছন্দ করি। তুমি জানো আমি ঈশিতাকে ভালোবাসি। তারপর তোমাকে কেন বিয়ে করলাম জানতে চাইবে না? সুব্রতা ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটিয়ে বলে উঠল, আমি আর কি জানতে চাইবো বলুন? আমার কথার আবার কোনো গুরুত্ব আছে নাকি? যে যেই দিকে যেতে বলবে আমার তো সেই দিকেই যেতে হবে। কাব্য এক পলক সুব্রতার দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার বাবা আমাদের অনেক বড় সহযোগিতা করেছে। আমাদের বিজনেসে যখন অবস্থা খুব খারাপ ছিল তখন উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কাল যখন তোমার বাবা অসুস্থ হয়ে যায়, তোমার মায়ের অবস্থাও খারাপ হয়ে যায়, তখন আমার মা আমাকে তোমায় বিয়ে করতে বলে। আমি ঈশিতাকে ভালোবাসি বলেই রাজি ছিলাম না। পরে আম্মু বলে আমি যদি তোমাকে এখন বিয়ে না করি তাহলে আম্মুর মরা মুখ দেখব। এই কথা শোনার পর আমি কিছুই করতে পারিনি। আমার বিয়ের কথা শুনে রাতে ঈশিতা অ্যাক্সিডেন্ট করে। রাতে হাসপাতালেই ছিলাম। আম্মু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে। তোমাকে কিছু বলারও সুযোগ পাইনি। সুব্রতা কাব্যের দিকে তাকিয়ে বলে উঠল, তো কি ডিভোর্স চাইছেন নাকি? বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। কাব্য ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে তার ছেলের হাসি দিয়ে বলল, না, আমি এমন কিছুই করব না। কারণ আমি ঈশিতাকে ভালোবাসি। ঈশিতা আমায় ভালোবাসে না। ওর তো আরও অনেক ভালোবাসার মানুষ আছে। শুধুমাত্র টাকার জন্য ও আমার সঙ্গে ছিল ভাবতেই নিজের উপর হাসি আসে আমার। আমি কতটা বলদ, এতদিন বোকা বানিয়ে গেছে আমাকে ওরা, আর আমি বুঝতেও পারিনি। কবিতা বেগমের ডাকে দুইজনেই পিছনে ফিরে তাকালো। কবিতা বেগম ওদের কাছে এগিয়ে এসে দুইজনের কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন, দেখ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি যা করেন ভালোর জন্যই করেন। দেখ, সুব্রতা তোর জন্য শিশির ঠিক ছিল না, আর কাব্য তোর জন্য ঈশিতা ঠিক ছিল না। সেই জন্যই তো ভাগ্য তোদের এক করে দিয়েছে। এতদিন তো নিজের মন মতো জীবন চালিয়েছিলি, এবার জীবনকে জীবনের মতো চলতে দে। দেখ না কি হয়। বলেই হেসে চলে গেলেন কবিতা বেগম। কাব্য সুব্রতা দুজনের দিকে তাকালো। হাওয়ার বেগ বাড়ার সাথে সাথে সুব্রতার চুলও উড়ছে সেই বেগে। কাব্য তাকিয়ে আছে সুব্রতার দিকে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সরি শুভ্রতা, সকালের কথায় তুমি কষ্ট পেয়েছো। কথাগুলো বলার আগে আমার ভাবা উচিত ছিল। সুব্রতা কিছু বলল না। মেঘ ডাকতেই কাব্য সুব্রতার হাত ধরে বলল, চলো এখন নিচে যাই, বৃষ্টি আসবে। বলতে বলতেই বৃষ্টি চলে আসলো। সুব্রতা কাব্যের দিকে তাকিয়ে বলল, ভিজে তো গেছেনি, একটু ভিজিয়ে না হয় আজ। কাব্য সুব্রতার দিকে তাকিয়ে আর না করতে পারল না। হাত ছেড়ে দিল সুব্রতার। কাব্য দাঁড়িয়ে রইল বুকে হাত গুজে। সুব্রতা খুশি হলো কাব্যের হাত ছেড়ে দেওয়ায়। কাব্য দাঁড়িয়ে রইল। সুব্রতা খুশি হলো কাব্যের হাত ছেড়ে দেওয়ায়। সুব্রতা নিজের দুই হাত দুই পাশে প্রচলিত করে মুখটা আকাশের দিকে মেলে দিয়ে চোখ বুজে নিল। অনুভব করতে লাগলো বৃষ্টির প্রতিটা পবিত্র স্পর্শ। কাব্য মুগ্ধ চোখে তাকিয়ে আছে সুব্রতার দিকে। কোথায় আগে তো এত সৌন্দর্য সে দেখেনি সুব্রতার। তবে আজ কেন এমন অনুভব হচ্ছে তার? সুব্রতা হাসি দিতেই কাব্যের ভাবনায় ছেদ ঘটল। কাব্য এগিয়ে গিয়ে সুব্রতার হাত ধরল। হাত ঠান্ডা দেখে কাব্য রাগান্বিত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজতে ভিজতে পারমিশন দিয়েছি বলে এত কেন ভিজতে হবে? এখন যদি জ্বর আসে তখন কি হবে? হাত কত ঠান্ডা হয়ে গেছে দেখছো? চলো এখন। সুব্রতা কিছু বলতে নিবে তার আগে কাব্য ওকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না, চলো এখন। পরে জ্বর আসলে আম্মু তো আমাকে দোষ দিবে।
কাব্য হাত ধরে নিয়ে যেতে লাগলো শুভ্রতাকে। শুভ্রতা চুপচাপ মাথা নিচু করে যেতে লাগলো। বাসায় আসতেই দেখতে পেল কবিতা বেগম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কাব্য আর শুভ্রতা দুইজনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কবিতা বেগম রাগান্বিত কণ্ঠে বলল, তোরা কি এখনো ছোট আছিস? বৃষ্টিতে এত সময় ভিজেছিস যে, জ্বর আসলে কি হবে? বলতে দেরি কিন্তু দুইজনের হাসি দিতে দেরি হলো না। কাব্য আর শুভ্রতা দুইজন দুইজনের দিকে তাকালো। কবিতা বেগম ধমক দিয়ে বলল, যা, তোরা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি কফি বানাচ্ছি, দুজন খাবি। দুজনেই রুমে চলে গেল। কাব্য কাপড় নিয়ে শুভ্রতাকে বলল, এই রুমের ওয়াশরুমে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। শুভ্রতা কাব্যের কথায় সম্মতি দিয়ে চলে গেল ওয়াশরুমে। রাতে গা কাঁপিয়ে শুভ্রতার জ্বর এসেছে, কাব্যের একটু সর্দি লেগেছে। কবিতা বেগম দুইজনকেই খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। কবিতা বেগম কাব্যকে শুভ্রতার খেয়াল রাখতে বলে চলে গেলেন। আর কোনো সমস্যা হলে তাকে ডাকতে বলে গেছেন। কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টির পানিতে বারান্দায় থাকা বেলি ফুলের আর কুঞ্জলতার গাছটা ভিজে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। শিশির বিন্দুর ন্যায় ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি গাছগুলোর পাতা বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। কাব্য খেয়াল করলো আজ অন্য দিনের চেয়ে বেশি ফুল অনেকটা বেশি ফুটেছে। কাব্য অনেকক্ষণ যাবৎ এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলো। ঘুমের জন্য চোখটা লেগে এসেছে তার। কাব্য বারান্দা থেকে রুমে আসতেই দেখল শুভ্রতা ঠান্ডায় কাঁপছে। কাব্য কারবার থেকে একটা কম্বল বের করে শুভ্রতার গায়ে দিয়ে দিল। শুভ্রতা কম্বলটা টেনে আরামে ঘুম দিল। কাব্য ওর কপাল চেক করে দেখল এখন শুভ্রতার জ্বর অনেকটাই কম। কাব্য স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজের কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকাল থেকে টেনশনে শুভ্রতা খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে আছে। কবিতা বেগম অনেকবার চেষ্টা করেছে শুভ্রতাকে খাওয়ানোর, কিন্তু শুভ্রতা কিছুতেই খাচ্ছে না। অন্যদিকে কাব্য বেঘরে ঘুমাচ্ছে। যত সময় যাচ্ছে শুভ্রতার কাঁপাকাঁপি ততই বেড়ে চলেছে। এইদিকে কাব্যের ফুপু মুখ বাঁকিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। কবিতা বেগমের ফোন বেজে উঠতে দেখল শুভ্রতার মা বাবা ভিডিও কল দিয়েছে। উনি রিসিভ করে কথা বললেন। শুভ্রতাকে কথা বলতে দিলে শুভ্রতা টেনশনে কান্না করে দেয়। শুভ্রতা এমন অবস্থা দেখে সবাই থতমত খেয়ে যায়। কাব্যের ছোট ভাই কিরণের এখন টেনশন শুরু হয়ে গেছে। সামনের বার ওর পরীক্ষা, তাই জন্য ভুলেই গেছে। মনে হচ্ছে ওর রেজাল্ট দিবে। কবিতা বেগম শুভ্রতাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এমন সময় কাব্য হাই তুলতে তুলতে উঠে এসে এই পরিস্থিতি দেখে থতমত খেয়ে যায়। পরক্ষণেই বিষয়টা বুঝতে পেরে কাব্য গিয়ে শুভ্রতার পাশে বসে শুভ্রার ডান হাত নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, শান্ত হও শুভ্রতা, আমি জানি এখন তোমার এক অন্যরকম অনুভূতি হচ্ছে, কিন্তু দেখো তুমি যদি এখন আশানুরূপ ফল না পেয়ে ভেঙে পড়ো তাহলে আল্লাহ নারাজ হবে তোমার প্রতি। তিনি জানেন তোমার জন্য কোনটা ভালো, আর আমি বিশ্বাস করি তোমার রেজাল্ট ভালো হবে, কারণ তুমি ভালো স্টুডেন্ট, আর আল্লাহ তোমাকে নিরাশ করবে না, দেখে নিও। কাব্যের কথাগুলো শুনে কিছুটা ভরসা পেল শুভ্রতা। চোখ বন্ধ করে চুপ করে রইল সে। কাব্য দীর্ঘশ্বাস নিয়ে শুভ্রতার রেজাল্ট দেখার ল্যাপটপটা নিয়ে এলো। কাব্য একবার মায়ের দিকে তাকিয়ে শুভ্রতার দিকে তাকালো। একদিনের জ্বরে আর রেজাল্টের টেনশনে মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। অনেকক্ষণ কারো কোনো শব্দ না পেয়ে শুভ্রতা পিটপিট করে চোখ খুলল। সামনে তাকাতে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। শুভ্রতার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে চলছে। সে এক করুণ দৃষ্টি কাব্যের দিকে রাখতেই কাব্য হেসে দিল। কাব্যের হাসি দেখে শুভ্রতার যায় অবস্থা। কাব্য এবার জোরেই হেসে দিল আর বলল, আরে পাগলি, এবার টেনশন করা বন্ধ করে দাও, তুমি জিপিএ 5 পেয়েছো। শুভ্রতা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠল। শুভ্রতার বাবা মা দুইজনেই ভিডিও করেছিল। দুজনের মুখে হাসি। শুভ্রতা খুশিতে আলহামদুলিল্লাহ বলে কান্না করে দিল। কাব্য শুভ্রতাকে বলল, বলেছিলাম না ভালো করবে, এখন যাও
কিছু খেয়ে নাও। চোখ মুখের কি অবস্থা করেছো। খাওয়া শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়বে। কাব্যের ফুপু রেগে মেগে উঠে গেল। ওনার যাওয়ার দিকে তাকিয়ে সবাই হেসে দিল। কাব্য একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সুব্রতাকে বলল, দেখছো, আমি ম্যাথ করিয়েছি দেখেই তুমি এত বেশি নাম্বার পেয়েছো। দেখতে হবে তো কে পড়িয়েছে তোমায়। কাব্য চৌধুরী। সুব্রতা মুখ ভেঙচি কেটে বলল। এমন ভাব নিচ্ছেন মনে হয় আপনি আমার পরীক্ষাটা দিয়ে দিছেন। কবিতা বেগম সুব্রতাকে বলল, সুব্রতা মা, তুই যা তো চোখে মুখে পানি দিয়ে আয়। আর কাব্য, এখন মেয়েটার পিছু ছাড়তো, সকাল থেকে মেয়েটা কিছু মুখে দেয়নি। সুব্রতা উঠে চলে গেল রুমের দিকে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। এখন অনেকটা শান্তি লাগছে সুব্রতার। বাহিরে বৃষ্টি পড়ছে। কবির চৌধুরী বৃষ্টির মধ্যে চলে গেছে মিষ্টি কিনতে। আজ সে অফিসে যায়নি। ম্যানেজারকে সব কাজ বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে খুশি মনে কবিতা বেগম কল করে সবাইকে জানাচ্ছেন সুব্রতার রেজাল্টের কথা। কিরণ আজ স্কুলে যাবে না, বাহিরে বৃষ্টি পড়ছে তাই। কাব্য খাবার হাতে নিয়ে রুমে একটা টুকি দিল। দেখলো সুব্রতা বারান্দায় দাঁড়িয়ে আছে। কাব্য খাবারটা বেড সাইড টেবিলে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ধীর কণ্ঠে সুব্রতাকে ডেকে বলল, খাবারটা খেয়ে নাও। সুব্রতা কিছু না বলে রুমে চলে এলো। সোফায় বসে খেতে লাগলো। কাব্য ট্রাউজারের পকেটে হাত রেখে তাকিয়ে রইল বাইরে বৃষ্টির দিকে। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল সে। সুব্রতা খাবারটা শেষ করে রান্নাঘরে গেল। আমতা আমতা করে কবিতা বেগমকে বলল। আম্মু, আমি মার কাছে যেতে চাই একটু। কবিতা বেগম হেসে বললেন, আরে, আমিও এটাই ভাবছিলাম, বিকেলে কাব্যকে নিয়ে যেতে বলবো না। সুব্রতার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। কবিতা বেগম বললেন, যা, কাব্যের সাথে গিয়ে গল্প কর, আমি এই দিকটা সামলে নিচ্ছি। সুব্রতা ধীর কণ্ঠে বলল। এখানে থাকি না আম্মু, তোমার কাছে সাহায্য করি। কবিতা বেগম সুব্রতার কাছে এসে বলল, যা ওর কাছে, এখন ওর তোকে প্রয়োজন, গিয়ে কথাবার্তা বল, ভালো লাগবে। সুব্রতা আর না করতে পারল না। ধীর পায়ে চলে গেল রুমের দিকে। রুমে গিয়ে দেখলো কাব্য এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। সুব্রতা ধীর পায়ে গিয়ে দাঁড়ালো কাব্যের পাশে। বৃষ্টির দিকে তাকিয়ে বলল। মন খারাপ। কাব্য তাচ্ছিলের হাসি দিয়ে বলল, না, তেমন কিছু না। সুব্রতা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বৃষ্টি কারোর জন্য আনন্দের, আবার কারোর জন্য কষ্টের। আপনার মনে আছে আমরা ছোটবেলায় দুজন মিলে কাদায় খেলতাম? কত স্মৃতি জড়িয়ে আছে বৃষ্টির সঙ্গে, স্কুল জীবনের কত স্মৃতি। কাব্য হেসে বলল, তুমি কি এখন বড় হয়ে গিয়েছো নাকি আসছে স্মৃতিচারণ করতে? নাক টিপ দিলে এখনো দুধ বের হবে। আর সে আসছে ছোটবেলার কথা বলতে। সুব্রতা নাকের পাটা ফুলিয়ে কোমরে হাত রেখে বলল, আপনি কি জানেন? আপনি কিছু জানেন না। আমার বিয়ে ঠিক হলো, বিয়ে ভেঙে আবার আপনার সঙ্গে বিয়ে হলো। মানুষ কি উল্টাপাল্টা কথা বলে, সেগুলো সহ্য করার ক্ষমতা হয়ে গেছে। পরিস্থিতির চাপে পড়ে আমি কেমন মানসিক যন্ত্রণায় আছি আপনি কেমনে বুঝবেন? আপনি তো সামান্য ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে দেবদাস হয়ে বসে আছেন। কোথায় আমি আসলাম আপনার মন ভালো করতে, আর আপনি আমার মুডটাই বিগড়ে দিলেন। এগুলোর জন্যই আপনাকে আমার ভালো লাগে না। কথাগুলো বলে হনহন পায়ে রুমে চলে গেল সুব্রতা। কাব্য হাঁ হয়ে আছে। সুব্রতা যে এত ক্ষেপে যাবে তা বুঝতে পারেনি কাব্য। কাব্য কপাল চাপড়ালো। কিছুক্ষণ পর কাব্য রুমে এসে কারবার খুলে একটা বক্স বের করে ধীর পায়ে সুব্রতার পাশে সোফায় গিয়ে বসল। সুব্রতা গাল ফুলিয়ে রেখেছে। সুব্রতার এমন ফেস দেখে হাসি পেল কাব্যের। সে জানে কি করলে এরা গলে যাবে। কাব্য নিজের হাসি কন্ট্রোল করে বলল, সরি বলে হাতে থাকা বক্সটা সুব্রতাকে দিল। সুব্রতা মুখ ঘুরিয়ে বলল, আপনার গিফট আপনিই রাখুন, আমাকে কেন দিতে আসছেন? কাব্য হাসল। গিফট বক্সটা সরিয়ে নিয়ে বলল, তুমি যখন নিবেই না তখন আর কি করার, আমি না হয় এই গিফটটা অন্য কাউকে দিয়ে আসি। সুব্রতা আর চোখে তাকালো কাব্যর দিকে। কাব্য ঠিকই বুঝতে পারছে কাব্য উঠে যাবে তার আগে সুব্রতা খপ করে গিফটটা কেড়ে নিল। কপাল কুঁচকে বলল, আমার গিফট আপনি কোন সাহসে অন্য কাউকে দিতে যান? কাব্য চুলটা পিছনে ঠেলে ঠোঁট টিপে হাসল। সুব্রতা মুখ ভেঙচি দিয়ে গিফট বক্সটা খুলল।
এক বক্স চকলেট দেখে সুব্রতার ঠোঁটে হাসি ফুটে উঠেছে। খুশিতে কাব্যের হাত ধরে বলল, ধন্যবাদ আপনাকে। আমি তো ভাবতেও পারিনি আপনি এমন গিফট দিবেন আমাকে। আই এম সো হ্যাপি। কাব্য নিজের হাতের দিকে তাকাতেই সুব্রতা কাব্যের দৃষ্টি অনুসরণ করে তাকালো কাব্যের দিকে। সুব্রতা বুঝতে পেরে হাতটা ছেড়ে দিয়ে দাঁত দিয়ে জিভ কেটে দিল। দৌড়। সুব্রতার এমন কাণ্ডে জোরে হেসে উঠল কাব্য আর বলল, আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। সুব্রতা দৌড়ে রান্নাঘরে যেতে কবিতা বেগম বললেন, তোর মা ফোন করেছিল, তোকে কল করতে বলল। সুব্রতা কল দিল তার মা সাবরিন বেগমকে। সুব্রতা বলল, আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো আর বাবা কেমন আছে? উত্তরে সাবরিন বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম। হুঁরে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর বোন তো অস্থির হয়ে গেছে তার সঙ্গে দেখা করার জন্য। সুব্রতা বলল, ও এই কথা, আমি বিকেলে আসছি ওই বাসায়, উনি রাখতে যাবেন ওখানে। সাবরিন বেগম খুশি হয়ে গেল মেয়ের কথা শুনে। আরও কিছু কথা বলে সাবরিন বেগম কল কেটে দিলেন। বিকালের আবহাওয়াটা বেশ ভালো লাগছে কাব্যের। কাব্য বাইকে বসে অপেক্ষা করছে সুব্রতার। গেটের দিকে তাকাতে চোখ আটকে গেল তার। নীল শাড়ি পরিহিত সুব্রতাকে এক অন্যরকম সুন্দর লাগছে। কালো ঘন লম্বা চুল কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। মৃদু বাতাসে চুলগুলো আপন গতিতে খেলছে। কানের পাশে থাকা বেলি ফুল দেওয়াতে সুব্রতার সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। শ্যামবর্ণে মায়াবী চোখে কাজল দেওয়াতে চোখগুলো যেন আরও আকর্ষণীয় লাগছে। মেকআপ ছাড়া চেহারায় যেন কোনো কমতি নজরে আছে না কাব্যের। কাব্যকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো সুব্রতার। বেশ কয়েকবার ডাকার পরও কাব্যের কোনো হেলদোল না দেখে সুব্রতা কাব্যের হাতে একটা চিমটি কেটে দিল। কাব্য লাফিয়ে উঠল। সুব্রতা হেসে উঠল। সুব্রতার হাসিতে কী যেন ছিল। কাব্যের মনে হলো সুব্রতাকে সারা জীবন সামনে বসিয়ে হাসাতে। সুব্রতা কপাল কুঁচকে বলল, এমন হিরো সেজে হা করে আমার দিকে না তাকিয়ে থেকে চলুন, যাই, সবাই আমাদের অপেক্ষা করছে। কাব্য বাইকে উঠে বসল। সুব্রতা তাকালো কাব্যের দিকে। ফর্সা মুখে চাপদাড়ি, চিকন ফ্রেমের চশমায় খারাপ লাগছে না। সাদা শার্ট, নেভি ব্লু রঙের জিন্সে হিরোর থেকে কিছু কম লাগছে না কাব্যকে। কাব্য বাইকের সামনে গ্লাসে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন করে তাকিয়ে থেকো না, আমার আবার নজর লেগে যাবে। সুব্রতা মুখ ভেঙচি কেটে বলল, আমার ঠেকা পড়েছে আপনার দিকে নজর দিতে। আপনি যে আমার দিকে তাকিয়ে থাকলেন তখন, আমার যদি এখন শরীর খারাপ হয়? কাব্য কিছু বলল না। হুট করে আবহাওয়াটা খারাপ হয়ে গেল। কাব্য চিন্তিত কণ্ঠে বলল, এখন বাইক থামিয়ে কোথাও ছাউনিতে দাঁড়াতে হবে, না হলে বৃষ্টি নামলে দুজনকে ভিজতে হবে। বলতে বলতে বৃষ্টি পড়তে শুরু হলো। কাব্য তাড়াতাড়ি করে বাইক থামিয়ে সুব্রতার হাত ধরে দৌড়ে একটা ছাউনিতে গিয়ে দাঁড়ালো। সুব্রতা মুখ ছোট করে বলল, একটু কি বৃষ্টিতে ভেজা যায় না? কাব্য গম্ভীর কণ্ঠে বলল, না যায় না, দুদিন আগেই জ্বর থেকে উঠলে এখন আবার বৃষ্টিতে ভিজতে চাইছো, লজ্জা করে না? সুব্রতা কাব্যের কথায় গাল ফুলে রইল। বৃষ্টি থামতে ওরা আবারও বাইকে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল সুব্রতাদের বাসায়। সুব্রতা নামতে নিলে পায়ে শাড়ি বেঁধে পড়ে যেতে নেয়। কাব্য ওর বাম হাত দিয়ে সুব্রতার ডান হাত আঁকড়ে ধরে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখে শুনে নামবে তো, এখনই তো পড়ে যেতে, তখন কি হতো? দোষ তো আমার হতো, সবাই বলতো আমি তোমার খেয়াল রাখি না। কাব্যের কথা শুনে সুব্রতা মুখ ভেঙচি কাটল। কাব্য চশমাটা ঠিক করে বলল, ওই পারো তো একটাই কাজ, কথায় কথায় মুখ ভ্যাংচানো। সুব্রতা কাব্যের কথায় পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কাব্য বাইকটা পার্কিংয়ে রেখে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তখনই একটা মেয়ে ওর সামনে রাস্তা আটকে দাঁড়ালো। কাব্যের কপাল কুঁচকে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, দেখি সাইড দিন, এমন করে রাস্তা আটকানোর মানে কি? মেয়েটা ভ্রু নাচিয়ে বলল, দুলা ভাই, আমাকে চিনতে পারলেন না? আমি আপনার বউয়ের একমাত্র বান্ধবী ললিতা। কাব্য ভাবলেশীনভাবে বলল। তো আমি কি করব? মেয়েটা শয়তানি হাসি দিয়ে বলল,
কি আর করবেন বলুন? হিরো মার্কার লুক নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন, এখন শালিকে সালামি দিবেন না? এটা কোনো কথা বলুন তো দুলা ভাই? কাব্য বিরক্তি নিয়ে বলল, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমার সামনে নেকামি করো? আর কি যেন নাম বললে? ললিতা? দেখো ললিতা, এসব নেকামি আমার একদম পছন্দ না। সালামি পরে হবে, সরো তো। বলেই মেয়েটার পাশ কাটিয়ে চলে আসতে নিলেই উপর থেকে হাসির শব্দ শুনতে পেল। সুব্রতা মুখ বের করে বলল, কিরে রাইসা, বান্ধবী ললিতা, বলছিলাম না? রাইসা ঠোঁট উল্টালো। কাব্য কপাল কুঁচকে বলল, ওর নাম ললিতা না? কাব্যের কথা শুনে সুব্রতা আরও হাসতে লাগলো। কাব্য অবাক করা দৃষ্টিতে একবার সুব্রতা আর একবার রাইসার দিকে তাকাচ্ছে। সাবরিন বেগম আসতেই সুব্রতা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে সালাম দিল। সাবরিন বেগম সালামের উত্তর দিয়ে কোমরের হাত রেখে বলল, হয়েছে তোদের, এবার ছেলেটাকে ছাড় তো। একা পেয়ে তোরা দুটো মিলে ওকে বিরক্ত করছিস, এটা কিন্তু ঠিক না। দুইজনেই বাসার ভিতরে চলে গেল। সাবরিন বেগম কাব্যকে বলল, বাবা দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আর এখন আবার ফল মিষ্টি আনতে হবে কেন? দাও, আমি নিয়ে যাই। কাব্য মেকি হেসে বলল। না আন্টি, আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নাই। কাব্য রুমে যেতেই দেখলো সুব্রতা, সাবা আর রাইসা তিনজন মিলে গল্প করছে। কাব্য বারান্দায় গিয়ে বারান্দার দোলনায় গিয়ে বসলো। ফোনটা হাতে নিয়ে ওর মাকে জানিয়ে দিল যে তারা পৌঁছে গেছে। কলটা কাটতেই ফোনটা আবার বেজে উঠল। কাব্য সতর্কতার সাথে কল রিসিভ করে বলল, জি স্যার, বলুন। অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে ফাহাদ হোসেন বলে উঠল, কাব্য চৌধুরী, আপনাকে এক্ষুনি আজকের মধ্যে চট্টগ্রাম আসতে হবে। আপনি এখন কোথায় আছেন? কাব্য কপালে ভাঁজ ফেলে বলল, কেন স্যার, কি হয়েছে? আর আমি তো কিছুদিনের ছুটি নিয়েছিলাম। আমি বর্তমানে মিরপুর থেকে হেমায়তপুরের দিকে এসেছি। ফাহাদ হোসেন তাড়া দিয়ে বলল, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, গুরুত্বপূর্ণ কিছু কাজ পড়ে গেছে। আর আমাদের টিমের মিস্টার হাসান মাহমুদকে আপনি একটু কল দিয়ে আসতে বলুন। কাব্য গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা স্যার, আমি ওকে জানিয়ে দিব, চিন্তা করবেন না, আমরা আসছি। কলটা কেটে কাব্য ওর বন্ধু হাসানকে কল দিল। দুইবার রিং হতে কলটা রিসিভ হলো। হাসান ঘুম জড়ানো কণ্ঠে বলল, কিরে হালা, বিয়ে করে কি ঘুরে আছিস যে আমাকে গভীর রাতে কল করে বিরক্ত করছিস? কাব্য বিরক্তি নিয়ে বলল, ধুর মিয়া, তোর ঘুম তোর পকেটে রাখ। এখন সন্ধ্যা 7টা বাজে, তাড়াতাড়ি রেডি হ, চট্টগ্রাম যেতে হবে। স্যার ফোন দিছিল। হাসান লাফ দিয়ে উঠে বসে বলল, ওই হালা নির্ঘাত কিছু নিয়ে বসে আছে। তোর আসলে কপাল খারাপ, কেবল বিয়েটা করলি, কোথায় ভাবির সঙ্গে সময় কাটাবি তা না। এখন চট্টগ্রামে চলো। কাব্য বিরক্তি নিয়ে বলল, ফালতু প্যাচাল না পেরে রেডি হ, আমি এই দিকে ম্যানেজ করে আসছি। বলেই কল কেটে দিল কাব্য। সামনে চোখ রাখতেই সুব্রতাকে দেখে খানিকটা চমকে উঠল কাব্য। সুব্রতা কপাল কুঁচকে বলল, কি কথা বলছিলেন না তো? কাব্য জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তেমন কিছু না, আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। সুব্রতা বলল, ও তাই বলেন। যাই হোক, মা আপনাকে ডাকছে। কাব্য আমতা আমতা করে বলল, সুব্রতা, আসলে আমার বন্ধুর বিয়ে আজ রাতেই, চট্টগ্রাম যেতে বলছে। সুব্রতা চোখ ছোট ছোট করে বলল, বন্ধুর বিয়ে নাকি আপনার ঋষিতার সঙ্গে যাবেন? কাব্য থমকে উঠল, রাগান্বিত কণ্ঠে বলল, ওই নামটা নেওয়া লাগবে কেন তোমার? বললাম না বন্ধুর বিয়ে। এত সব কথা বলার সাহস কোথায় পেলে তুমি? এখন তুমি বিশ্বাস করলে করো, না করলে আমার করার কিছু নেই। কাব্যের কথায় সুব্রতার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। কাব্য কপালে পড়ে থাকা চুলগুলো ঠেলে দিয়ে বলল, আচ্ছা বাবা, হয়েছে, কান্না করতে হবে না। সরি, ওর নাম শুনে রাগ উঠে গিয়েছিল আমার। আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসব, তুমি না হয় এই কয়েকদিন এখানেই থাকো। সুব্রতা ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তো শুধু একটু মজা করতে চেয়েছিলাম। কাব্য সুব্রতার হাত ধরে বলল, সরি বললাম তো। কাব্য পকেট থেকে একটা কিটক্যাট বের করে দিয়ে বলল, এই নাও চকলেট, আর কান্না থামাও তো, কি এক বিপদে পড়ছি, কিছু বললেই চোখ দিয়ে পানি পড়ে। যাই হোক, তুমি একটু তোমার আব্বু আম্মুকে ম্যানেজ করে নাও, আমি রাতের খাবার খেয়েই বেরিয়ে পড়ব। সুব্রতা মুখ মুছে বলল, আচ্ছা, আমি আম্মুকে বলে দিবনি, আপনি ফ্রেশ হয়ে নিন,
বাবা অফিস থেকে এক্ষুনি চলে আসবে। কাব্য মুচকে হাসলো। চলে গেল ফ্রেশ হতে। সুব্রতা চকলেট খুলতে রাইসা আর সাবা এসে হাজির হলো। দুজন কোমরে হাত দিয়ে বলল, একা একাই খাবে? সুব্রতা ভাব নিয়ে বলল, আমার বর আমাকে দিয়েছে, তোদের কেন দিব? পিছন থেকে কাব্য বলে উঠল, তোমাদের জন্যও আছে। টেবিলের উপর দুটো বক্স আছে, তোমাদের দুইজনের জন্য এনেছি ওগুলো, আর তখন মজা করেছিলাম। রাইসা আর সাবা খুশি হয়ে গেল। রাইসা বলল, ধন্যবাদ তুলা ভাই, এই মাইয়ারে আগেই কইছিলাম আপনি অত খারাপ না। মাইয়া আমার কথা বিশ্বাসই করে না, কয় আপনি খারাপ, বদমেজাজি, হ্যান ত্যান। সুব্রতা রাইসার মুখ চেপে ধরে বলল, ওর কথা বিশ্বাস করবেন না, ও আসলে পাবনা ফেরত পাগল। কাব্য ভুল উঁচিয়ে বলল, তাই নাকি? সুব্রতা দাঁত বের করে বোকামের হাসি দিয়ে বলল, আসলে তেমন কিছু না, ও মিথ্যা বলছে। কাব্য সুব্রতার বলতে রাইসার হাত ধরে দৌড় দিল সুব্রতা। কাব্য জোরে হেসে দিল। নিজের কাণ্ডে নিজে অবাক হলো। কাব্য ইদানিং মনে হচ্ছে একটু বেশি হাঁটছে সে। কি হলো তার? সে কি সুব্রতার প্রেমে পড়ে যাচ্ছে? কাব্য নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলল, কাব্য, কন্ট্রোল করো নিজের আবেগকে। একটা ধোকা খেয়ে শখ মেটেনি তোর? সাবরিন বেগমের ডাক শুনে ভাবনার সেদ ঘটে কাব্যের। কাব্য নিজেকে স্বাভাবিক করে রুমের বাহিরে যায়। কালো সুটবুট পরিহিত এক যুবক বসে আছে একটা চেয়ারে। সামনে একটা চেয়ারে অপরাধীর মতো বসে আরেক যুবক। সামনে থাকা যুবক কাঁপছে ধরধর করে। কালো সুটবুট পরা যুবকটি রাগান্বিত কণ্ঠে বলল, তোকে বলেছিলাম সতর্কতার সঙ্গে কাজ করতে। এখন তোর জন্য যদি আমার প্ল্যানের কিছু উল্টাপাল্টা হয় না, তাহলে তুই শেষ। কথাগুলো বলে সামনে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে মারল সেই যুবকের দিকে। যুবকের মাথা ফেটে গল গল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। দুইজন বডিগার্ড এসে নিয়ে গেল যুবকটিকে। লোকটা রাগে ফুসফুস করতে বলল, এই এক কাব্য আমার জীবনটাকে শেষ করে দিল। কোনো কাজ করে শান্তি নেই, সারাটা জীবন আমার প্ল্যান নষ্ট করে আসছে এই কাব্য। এবার আমি আর তাকে ছাড়ছি না। এবার আমি বুঝিয়ে দেব আমি কে। বলেই পাগলের মতো হাসতে লাগলো লোকটা। সময় রাত 11টার। কাব্য দাঁড়িয়ে আছে বাস স্টপেজে। বারবার হাতের ঘড়ি দেখছে সে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে রেখেছে। সে সবসময় সময় মাফিক কাজ করতে পছন্দ করে, কিন্তু এই হাসান ছেলেটার জন্য কখনোই তা নয়। হাসান হাঁপাতে হাঁপাতে কাব্যের সামনে এসে বলল, আজকেও দেরি হয়ে গেল আসলে। কাব্য হাসানকে থামিয়ে দিয়ে বলল, কিছু বলতে হবে না, গিয়ে কিছু খাবার কিনে নে, ব্যাস বাস এখনই চলে আসবে। বলতে বলতে বাস এসে গেল। কাব্য উঠে পড়ল বাসে। হাসান ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে কিছু চিপস আর পানি নিয়ে বাসে উঠল। বাস চলছে নিজের আপন গতিতে। কাব্য চিপস খাচ্ছে। হাসান চোখ ছোট ছোট করে কাব্যকে বলল, আজকে বলে বের হয়েছিস? কাব্য চিপস খাওয়ায় মনোযোগ দিয়েই বলল, কি আর বলবো, বললাম মাহমুদের বিয়ে, তাই যাচ্ছি। হাসান ভুরকুচকে বলল, কে মাহমুদ? কাব্য জানালা খুলে দিল। মৃদু বাতাস বইছে। কাব্য বাহিরের দিকে তাকিয়ে বলল, আমার বন্ধু। তোর পুরো নাম কি ভেবে দেখ, তাহলেই সবটা বুঝে যাবি। হাসান কিছু সময় ভেবে বলল, আর কাউকে পেলি না? আমার মতো সিঙ্গেল মানুষকে এখন তুই বিবাহিত বানিয়ে দিবি? কাব্য হাসানের কথায় মুখ টিপে হাসল। কাব্যের ফোন বেজে উঠতে ও কলটা রিসিভ করল। সুব্রতা ঋণে কণ্ঠে বলল, গাড়িতে উঠেছেন? কাব্য সিটে হেলান দিয়ে শুয়ে ছোট্ট করে বলল, হুম। সুব্রতা আবারও নিম্নে সুরে উঠল, আপনি এখন ঘুমাবেন। কাব্য কপাল কুঁচকে বলল, আস্তে আস্তে কথা বলছো কেন, কি হয়েছে? সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তেমন কিছু না, সাবা আমার পাশে ঘুমিয়েছে তো, জোরে কথা বললে ওর আবার ঘুম নষ্ট হবে। কাব্য আবারও ছোট করে বলল। ও। সুব্রতা শোয়া থেকে উঠে বসে বলল, আপনি কি বিরক্ত হচ্ছেন আমার এখন কথা বলায়? কাব্য ভ্রু কুঁচকে বলল, কেন এমনটা মনে হলো তোমার? সুব্রতা কথা বলতে বলতে উঠে বারান্দায় দোলনায় গিয়ে বসে বলল, না মানে আপনি শুধু হু হা করছেন তো, তাই জিজ্ঞেস করলাম। বিরক্ত লাগলে বলতে পারেন, আমি কিছু মনে করব না। কাব্য হাসানের দিকে তাকালো। হাসান ঘুমিয়ে গেছে। কাব্য মনে মনে ভাবলো,
এই ছেলেটা এত ঘুমাতে পারে কিভাবে? কাব্যের ভাবনায় ছেদ ঘটল সুব্রতার কণ্ঠে। সুব্রতা বলল, কি হলো, কিছু বলছেন না যে? আমি কি কল রেখে দিব? কাব্য চোখ বুজে বলল, না, আমি কি রাখতে বলেছি তোমায়? আমার বন্ধু হাসান এতক্ষণ জেগেছিল, তাই হু হা করছিলাম। যাই হোক, তোমার কি হয়েছে আবার? ঘুম ধরছে না নাকি? সুব্রতা পা দোলাতে দোলাতে বলল, না, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। বলে খট করে কল কেটে দিল সুব্রতা। কাব্য কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল। সে হেসে ফেলল সুব্রতার কাজে। কেটে গেছে 5 দিন। সুব্রতা ঘুম থেকে উঠে বসার রুমে আসতেই দেখতে পায় দুজন মহিলা বসে আছে। সুব্রতা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে ওর মাকে বলল, মা, এই সকাল সকাল এই পাশের বাসার আন্টিরা কি করছে? সাবরিন বেগম চায়ের ট্রে সুব্রতার হাতে দিয়ে বলল, তোর সঙ্গে দেখা করতে আসছে, যা গিয়ে কথাবার্তা বল। সুব্রতা নাক মুখ কুঁচকে বলল, হয়ে গেল তাহলে। বলে গট গট করে চা নিয়ে ড্রয়িং রুমে যেয়ে আসলো। সুব্রতাকে দেখে মহিলারা দাঁত বের করে হাসে। এক মহিলা বলল, তুমি নাকি প্লাস পেয়েছো, তা ভালো, কিন্তু বলো তো তোমার বিয়ে ভেঙে গেল কিভাবে? সাবরিন বেগম কিছু বলতে নিবে তার আগে আরেক মহিলা বলল, তোমার সঙ্গে কি সম্পর্ক ছিল নাকি ওই ছেলেটার যে তোমাকে বিয়ে করেছে? তা শুনলাম ছেলে মনে হয় বাবার টাকায় খায়। অন্য মহিলা বলল, তোমাকে কি আবার ছেড়ে চলে গেছে নাকি? বাপের বাড়ি আসো দেখছি। পিছনে থেকে গম্ভীর কণ্ঠে কাব্য বলল, ওই ছেলে নিজের ভালো বুঝতে না পেরে সুব্রতাকে ছেড়েছে। এটা ওই ছেলের দোষ যে ওকে ছেড়ে গিয়েছে। আর বাকি রইল আমার আর ওর মধ্যে কোনো সম্পর্ক ছিল নাকি? হ্যাঁ ছিল, তা হলো ভাই বোনের। কারণ আমি ওকে নিজের ছোট বোন মনে করে পড়িয়েছি আন্টির অনুরোধে। আর আমার আম্মু নিজের মেয়ের মতো করে ওকে বাড়ি নিয়ে গেছে। আর আমি বাবার টাকায় খাওয়া বেকার না, আমি একটা কলেজের শিক্ষক। আমি আমার বউকে রেজাল্টের পর কিছুটা সময় নিজের বাবা মার কাছে আনন্দ করার জন্য পাঠিয়েছি। আর আপনাদের কিভাবে মনে হলো যে এমন মায়াবী বউকে আমি ছেড়ে দিব? কাব্য আরো সামনে এসে এক মহিলার সামনে এসে বলল, আগে নিজের মেয়েকে দেখুন, রাস্তার বখাটে ছেলেদের সঙ্গে মিশছে, তারপর না হয় আমার বউয়ের পিছনে লাগতে আসবেন। বলেই ডোন্ট কেয়ার ভাব নিয়ে শীষ বাজাতে বাজাতে সুব্রতার রুমে চলে গেল। মহিলা দুটো মুখ নিচু করে তাড়াতাড়ি করে চলে গেল। সাবা খুশিতে গদগদ হয়ে বলল, আপু, দৌলাভাই তো একেবারে ফাটিয়ে দিয়েছে। সুব্রতা দৌড়ে রুমে গেল। কাব্য ব্যাগটা সোফায় রাখতেই পিছন থেকে সুব্রতা কাব্যকে জড়িয়ে ধরল। কাব্য হতভম্ব হয়ে গেল। সুব্রতা হু হু করে কেঁদে উঠল। কাব্য চুপ করে রইল কিছুক্ষণ। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়িয়ে সুব্রতার কান্না ভেজা মুখটাকে নিজের 2 হাতের মধ্যে আবদ্ধ করে বলল, কান্না করছো কেন বলো তো? বুঝতে পারো না তুমি যতটা নরম হবে সমাজের মানুষ তত তোমার মাথায় উঠে নাচবে। এসব মানুষের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, শুধু অন্যজনের পিছনে লেগে থাকে। এসব মানুষের কথা কানে নিলে হবে? তোমাকে নিজের জীবনে উন্নতি আনতে হলে এসব কথা ঝেড়ে ফেলতে হবে। শুভ্রতা ফোপাতে ফোপাতে বলল, আমার জন্যই কি বিয়েটা ভেঙে গেল? আমি কি দোষী? কাব্য সুব্রতার চোখ মুছিয়ে দিয়ে বলল, ধুর পাগলি, তুমি পবিত্র মায়াবী কন্যা, বৃষ্টির পানির মতো স্বচ্ছ। তুমি যে তোমাকে হারিয়েছে তার আসল কপাল খারাপ, বুঝলে পাগলি? সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আপনি ওকে ছেড়ে যাবেন আমায়? কাব্য সুব্রতাকে নিজের বুকের মাঝে আঁকড়ে ধরে বলল, আমি তোমায় প্রমিস করলাম, মৃত্যু ছাড়া আমি কখনোই ছেড়ে যাব না। আর তুমি তো জানো এই কাব্য চৌধুরী সবসময় নিজের কথা রাখে। সুব্রতা শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য কিছুক্ষণ পর বলল, এখন তো ছাড়ো আমায়, আমি ফ্রেশ হয়ে আসি। খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। আবার বাসায় যেতে হবে তো, ওখান থেকে গ্রামের বাসায় যেতে হবে, দাদু অসুস্থ, যেতে হবে। সুব্রতা চলে গেল দৌড়ে। কাব্য বুঝতে পারল সুব্রতা লজ্জা পেয়েছে। কাব্য বাঁকা হাসল। সুব্রতাকে লজ্জা পাওয়া অবস্থায় দেখে সাবা ভ্রু কুঁচকে বলল, কিরে আপু,
তুই আবার লজ্জায় লাল নীল হয়েও যাস? আগে তো জানতাম না আপু। বলেই মিটিমিটি হাসছে দেখে সুব্রতা খেপে গিয়ে বলল, শর্ত এখান থেকে পড়াশোনা কর গিয়ে। তোর না অ্যাসাইনমেন্ট আছে অনেকগুলো, কর গিয়ে। মুহূর্তেই মুখ চুপছে গেল সাবার, নাক মুখ কুঁচকে বলল, এখন কি মনে করিয়ে দেওয়া খুব প্রয়োজন ছিল? ধ্যাৎ, আমার আর ভালো লাগে না। বলে গটগট পায়ে চলে গেল সাবা। সুব্রতা সাবার দাওয়ার দিকে তাকিয়ে হাসল। সুব্রতা আর ওর মা নানা রকম খাবার দিয়ে টেবিল সাজিয়ে ফেলল। সাবরিন বেগম প্লেটে ভাত বাড়তে বাড়তে বলল, যা গিয়ে কাব্যকে ডেকে আন। সুব্রতা চলে গেল রুমে বারান্দায় খুঁজে কাব্যকে না দেখে পরে বুঝতে পারলো এখনো সে ওয়াশরুমে আছে। সুব্রতা খাটে বসে পা দুলাতে লাগলো। কিছুক্ষণ বাদে চুল মুছতে মুছতে কাব্য বের হলো। সুব্রতা কাব্যের দিকে তাকাতেই ওর চোখ আটকে গেল। কাব্যের চশমা ছাড়া মুখটা অন্যরকম লাগছে সুব্রতার কাছে। ফর্সা মুখে বিন্দু বিন্দু পানি ফোটা কাব্যের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। ভেজা চুলগুলো লেপ্টে আছে সারা কপালে। হাস্যোজ্জ্বল চোখগুলো যেন বারবার আকর্ষণ করছে সুব্রতাকে। গালে থাকা কালো কুচকুচে চাপ দাড়িতে আরো পরিপূর্ণ লাগছে কাব্যকে। সুব্রতা ভাবতে লাগলো, সব গল্প কবিতায় তো শুধু মেয়েদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া থাকে, কিন্তু ওরা কি ছেলেদের সৌন্দর্য দেখে না? নির্ঘাত ওদের চোখ নাই, না হয় ওরা বলদ। সুব্রতা হাঁ করে এইসব ভাবছিল। কাব্য ওকে ডাকতেই ও ঘোরের মধ্যেই বলে উঠল, আচ্ছা, ছেলেদের সৌন্দর্য কেন কবিরা বর্ণনা দেয় না? কাব্য মুচকি হাসল। কাব্য ধীর পায়ে এগিয়ে গেল সুব্রতার দিকে। সুব্রতা হাঁ করে তাকিয়ে আছে। নিজের কোমরে ঠান্ডা হাত অনুভব হতে কেঁপে উঠল সুব্রতা। মুহূর্তেই ভাবনার তার ছিঁড়ে গিয়ে আবেগের চরম পর্যায়ে চলে গেল সে। সুব্রতার মুখের উপর পড়ে থাকা অবদ্ধ চুলগুলো আলতো হাতে কানের পিছনে গুজে দিয়ে নেশালো কণ্ঠে কাব্য বলে উঠল, কারণ মায়াবতী শুধু মেয়েদেরকে বলা হয়, পুরুষের ক্ষেত্রে তেমন কিছু নেই। মায়া এক অদ্ভুত জিনিস, জানো তো? কাব্যের এমন কাছে আসায় হৃদস্পন্দন বেড়ে গেছে সুব্রতার। সুব্রতা কাব্যের হাত থেকে ছোটার জন্য অস্থির হয়ে গেল। সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ছাড়ুন মিয়া, আমার হৃৎপিণ্ড বের হয়ে আসবে। কাব্য সুব্রতাকে না ছেড়ে গালে একটা চুমু দিতেই সুব্রতা হাঁ হয়ে গেল। কাব্য ছেড়ে দিতেই সুব্রতা বলল, মিয়া খাইতে আসুন। বলেই দৌড়ে চলে গেল সুব্রতা। কাব্য শয়তানি হাসি দিয়ে রুম থেকে বাইরে এলো। কাব্য খাবার খাচ্ছিল। এমন সময় টিভিতে একটা নিউজ দেখে সুব্রতা অবাক হয়ে গেল। খবরে দেখাচ্ছে শিশির নারী পাচারের সঙ্গে জড়িত। সে আগের রাতে 100 নারী পাচারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তখন অপরিচিত কেউ তাদের আটকায়, তাদের গুলিবিদ্ধ করে মেরে ফেলে। এমনকি রাতের মধ্যে মেয়েগুলোকে তারা বাসায় পৌঁছে দেয়। পুলিশ সেই অপরিচিত লোকদের সন্ধান করছে। দেশের মানুষ কৃতজ্ঞতা জানাচ্ছে ওদের। জানা গেছে দলটির আসল নেতাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শিশির ওই লোকের ডান হাত ছিল। শিশিরকে গুলি করা হয়েছে একাধিকবার। খবরটা শুনে থমকে গেল সুব্রতা। সাবরিন বেগম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল যে তার মেয়ের সঙ্গে এমন একটা ছেলের বিয়ে হয়নি বলে। কাব্য নিজের মতো খেয়েই যাচ্ছে। হঠাৎ কাব্য ফিসফিসিয়ে বলল, পাপ বাপকেও ছাড়ে না। কাব্য সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, আমাকে আর একটু গরুর মাংস দাও তো। সুব্রতা চোখ ছোট ছোট করে কাব্যের দিকে তাকালো। মাংস তুলে দিতে দিতে বলল, এই খবর কি শুনছেন আগে? কাব্য ভাবলেশীনভাবে খেতে খেতে বলল, না শুনিনি আগে, কেবলই শুনলাম। সুব্রতা ছোট করে বলল, ও। বিকেলে কাব্যদের বাসায় চলে এলো সুব্রতা আর কাব্য। সকালে কাব্যের বাবা মা চলে গেছে কাব্যের দাদু বাসায়। কাব্যরা পরের দিন সকালে যাবে। সুব্রতা রাতের খাবার গরম করছে। কাব্য পাশে পা ঝুলিয়ে বসে আছে আর বকবক করছে। খাবার গরম করতে করতে সুব্রতা ঘেমে শেষ। চোখের সামনে ছোট চুলগুলো খুব বিরক্ত করছে সুব্রতাকে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে আছে। হুট করে কাব্য সুব্রতাকে বলল, এইদিকে একটু তাকাও তো। সুব্রতা তাকাতেই ফট করে একটা ছবি তুলে ফেলল সে সুব্রতার।
সুব্রতা চোখ বড় বড় করে কোমরে হাত রেখে বলল, এটা কি করলেন আপনি? পিক তুললেন কেন এখন? দেখছেন না আমাকে কামের বেডির মতো লাগছে গরমে ঘেমে? কাব্য দাঁত বের করে বলল, তো কি হয়েছে? এখন আমি এই পিক সবাইকে দেখাবো। সুব্রতা রাগান্বিত কণ্ঠে বলল, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলেই মুখ ফুলিয়ে রাখল সে। কাব্য বাঁকা হাসি দিয়ে উঠে এসে সুব্রতাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি যদি আমার চোখে নিজেকে দেখতে তাহলে বুঝতে পারতে তুমি আসলে কত সুন্দর, সে তুমি যেই রূপেই থাকো। সুব্রতা ভুরু কুঁচকে বলল। পাম মারছেন? কাব্য সুব্রতাকে নিজের দিকে ফিরিয়ে বলল, পাম মারবো কেন? আমার চোখের দিকে তাকাও, দেখো তো পাম মারছি নাকি, সব বুঝে যাবে। সুব্রতা ঋণঋণে কণ্ঠে বলল। আপনি কেমন জানি বদলে গেছেন। কাব্য বাঁকা হাসি দিয়ে সুব্রতাকে ছেড়ে দিয়ে চলে যেতে যেতে বলল, খাবার টেবিলে দাও, আমি আসছি। সুব্রতা কিছু সময় কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। খাবার খেতে খেতে কাব্য বলল, সুব্রতা, আজ একটু খাওয়া শেষে শাড়ি পরো তো। সুব্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে কাব্যের দিকে তাকাতেই কাব্য বলল, রাতে একসঙ্গে চন্দ্রবিলাস করতে যাব। সুব্রতা খুশি হয়ে বলল, সত্যি? কাব্য সুব্রতার হাতে চিমটি কেটে বলল। এখন কি মনে হচ্ছে? সুব্রতা আউ করে উঠল, রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি করলেন আপনি? কাব্য ভাবলেশীন ভাবে বলল। তুমি তো বিশ্বাস করছিলে না। সুব্রতা মুখ ভেঙচি কাটল। খাওয়া শেষে দুইজন মিলে রেডি হয়ে নিল। সুব্রতা সাদা রঙের শাড়ি আর কাব্য সাদা রঙের পাঞ্জাবি পরেছে। ফুটপাতের নিঃশব্দ রাস্তায় দুই হাত পায়ে পা মিলিয়ে হাঁটছে। পাশেই বাগান বিলাসের ঝাড় দেখে থেমে গেল সুব্রতা। কাব্য সুব্রতার দিকে তাকিয়ে বুঝতে পারল। মুচকি হেসে কাব্য এগিয়ে গেল, ফুল ছেড়ে সুব্রতার হাতে দিল। পকেট থেকে ফোন বের করে একসঙ্গে কয়েকটা পিক তুলে নিল। সুব্রতাকে আর পায় কে, সে তো মহা খুশি। কাব্য আইসক্রিম কিনে দিল সুব্রতাকে। কিছুটা সামনে এগোতেই কাব্য আম গাছের দিকে তাকিয়ে বলল, হাত ধরে জোরে দৌড়াতে পারবে? সুব্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো কাব্যর দিকে। কাব্য আম গাছের দিকে এগিয়ে যেতে যেতে ফিসফিসিয়ে বলল, আম নিয়ে দুইজন মিলে দিব দৌড়। তাছাড়া আবার বাড়ির মালিক টাকলা আবার রাতেও পাহারা দেয়। সুব্রতা গোল গোল চোখ করে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে কাব্য লাফ দিয়ে আম নিয়ে সুব্রতার হাত শক্ত করে ধরে দিল। এক দৌড়। পিছন থেকে বাড়ির মালিক কেড়ে কেড়ে করছে। অনেকটা দূর পর্যন্ত আসার পর দুইজনে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। কাব্য সুব্রতার দিকে তাকালো, সুব্রতাও কাব্যের দিকে তাকালো। দুইজনেই হাসতে লাগলো। কাব্য এবার সুব্রতাকে বলল, চলো এখন বাসায় যাই তাহলে, অনেক ছোটাছুটি হয়েছে। সুব্রতা কাব্যের হাত ধরে বলল, ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। কাব্য চুলের পিছনে হাত রেখে মুচকে হাসল। সুব্রতা বলল, চলুন তাহলে যাই। কাব্য হাঁটতে হাঁটতে বলল, মনে হচ্ছে সময় থমকে যাক, আমি আর তুমি ঠিক এইভাবে পার করে দেই সারাটা জীবন, একসঙ্গে হাত ধরে পাশাপাশি। সুব্রতা শুধু লজ্জা মেশানো মুচকি হাসি দিল। সুব্রতা আর কাব্য রওনা হয়েছে কাব্যের দাদুর বাসার উদ্দেশ্যে। অনেকটা দূরের পথ হয়। মাঝপথে বাইক থামিয়ে কাব্য আর সুব্রতা হালকা নাস্তা খেয়ে নিল। রেস্টুরেন্ট থেকে বের হতেই একটা কালো গাড়ি ওদের সামনে এসে দাঁড়ালো। এমন করে সামনে কালো গাড়িটা দেখে কপাল কুঁচকে এলো কাব্যের। কালো গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে আসলো। সুব্রতা লোকগুলোকে দেখে ভয়ে কাব্যের সাদা শার্ট খামচে ধরল। গাড়ির মধ্যে থেকে কিছু লোক নেমে এলো কালো কাপড় পরা। চোখ পিটপিট করে কাব্য তাকাতেই প্রচণ্ড মাথা ব্যথায় আবারও চোখ বুজে এলো। সে কষ্টে চোখ খুলেই দেখল কালো স্যুটবুট পরিহিত একটা লোক টেবিলের উপর পা রেখে বসে আছে। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। নিজেকে বাঁধা অবস্থায় আবিষ্কার করলো কাব্য। সুব্রতার কথা মনে পড়তেই চারপাশে সুব্রতাকে খুঁজতে লাগলো সে। কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় দড়ি দিয়ে বাঁধা সুব্রতাকে দেখতে পেল। কারো বিকট হাসির শব্দে সুব্রতার দিক থেকে চোখ সরিয়ে সামনের ব্যক্তির দিকে তাকালো। তার সামনে বসে আছে তার চিরপরিচিত বেস্ট ফ্রেন্ড নামক মানুষটি।
যার সঙ্গে সে স্কুল কলেজ ভার্সিটি পড়ে এসেছে। লোকটা উঠে কাব্যের কাছে এসে এক হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, কিরে অবাক হলি না যে? এই কাব্য, তুই কি থামবি না? কি শুরু করছিস বলতো? আমাকে আমার মতো কাজ করতে দিচ্ছিস না কেন? পাশে থাকা একটা লোককে বলল, যা ওই বউরে জাগা। সুব্রতার মুখে পানি ছিটা দিতে সুব্রতার জ্ঞান ফিরে এলো। সুব্রতা কাব্যকে এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। লোকটা আরো শক্ত করে কাব্যের চোয়াল চেপে ধরে বলল, আমানের সঙ্গে লাগতে আসিস না, আজ আমার হাতেই তোরা মরবি। বলেই ধাক্কা মেরে দিল কাব্যকে। কাব্যের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। কাব্য মুখ নিচু করে ডান হাতের বুড়া আঙ্গুল দিয়ে রক্তটা মুছিয়ে বাঁকা হেসে বলল, আমান, জানিস তো আমি তোকে নিজের ভাইয়ের জায়গা দিয়েছিলাম। তোর বাবা মা ছিল না, যতটা সম্ভব আমি আর হাসান তোকে সাহায্য করছি সব সময়। তুই তো ভুল করে ফেললি। চট্টগ্রামে যখন তুই হাসানের হাতে ছুরি চালাস তখন তোর চোখ দেখে আমি তোকে চিনে ফেলি। খুব কষ্ট লেগেছিল আমার, জানিস। হাসান তো বিশ্বাসই করছিল না আমার কথা। আর তুই কি ভাবছিস তোকে আমি ছেড়ে দিব? শেষমেশ নারী পাচার, ছি, আমার ভাবতেও গা ঘিন ঘিন করছে। আমান আবারও বিকট শব্দে হেসে বলল, টাকায় জীবনে সব। কিভাবে আসলো, কি করে আসলো তা দেখার বিষয় না। তুই আমার অনেক ক্ষতি করেছিস। 100 মেয়ে আমি খুব কষ্ট করে জোগাড় করছিলাম, আর তুই কি করলি? আমান রেগে সামনের চেয়ারটা লাথি দিয়ে ফেলে দিল। হিসিয়ে বলল, এখন তো এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। কি বলিস, তোকে মেরে ফেলি? সুব্রতা কান্না ভেজা কণ্ঠে বলল, না প্লিজ, ওনাকে মারবেন না, আমাদের ছেড়ে দিন দয়া করে। কাব্য চোখ গরম করে সুব্রতার দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, এই নিচু মন মানসিকতার মানুষের সামনে নত হবে কেন তুমি? এদের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে হয়। আমান বাঁকা হেসে সুব্রতার কাছে এগিয়ে এসে ওর মাথায় বন্দুক তাক করে বলল, আহারে বেচারা, শিশিরের তখন মিশন না থাকলে তোমারে তুলে নিয়ে আসতাম। কিন্তু দেখ, তোমার ভাগ্য কত ভালো, শিশিরের তখনই মিশনে যেতে হলো, আর আগেই 100 মেয়ে হয়ে গেল। সমস্যা নেই, তোমাকে তো মরতেই হবে। কাব্যের বউ বলে কথা। কাব্য রক্ত লাল চোখে তাকিয়ে আছে আমানের দিকে। আমান কাব্যের দিকে তাকিয়ে বলল, জানিস তো, তোকে বধ করার আগেও অনেক চেষ্টা করছি। প্রতিবার তোর মা বাঁচিয়ে দিয়েছে। তারপর তোর ভাগ্য, নিজের বউকে তোর কাছে টোপ ফেললাম, কিন্তু তুই হালা সেখান থেকেও বেঁচে গেলি। কাব্য হাসলো আর বলল, ঈশিতা যে তোর বউ আমি জানি না মনে করছিস? তুই এখনো বুদ্ধিতে আমার কাছে কাঁচা। বলতো ঈশিতা কোথায়? কাব্যের কোথায় কপাল কুঁচকে এলো আমানের। কাব্য আবারও বাঁকা হাসি দিয়ে বলল, হাসান সব কিছু ডান। মুহূর্তেই পুলিশ ফোর্স নিয়ে হাজির হলো হাসান। হাসানের ফোনে জেলে বসে থাকা ঈশিতার ভিডিও দেখে কিছুটা থমকালো আমান তাড়াতাড়ি করে সুব্রতার মাথায় বন্দুক তাক করে বলল, আমারে যেতে দে কাব্য, তাছাড়া কিন্তু তোর বউকে শেষ করে দেব। কাব্যের হাতের দড়ি অনেকক্ষণ আগেই ছুটিয়ে ফেলেছে। আমান কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা পুলিশের বন্দুক নিয়ে কাব্য গুলি করে দিল আমানকে। আমান যেন হতভম্ব হয়ে গেছে। সুব্রতার কাছে গিয়ে ওর দড়ি খুলে দিল কাব্য। সুব্রতা ভয়ে থরথর করে কাঁপছে। আমান মাটিতে পড়ে আছে। হাসান এগিয়ে এলো। কাব্য সুব্রতাকে নিজের বুকে আঁকড়ে ধরল শক্ত করে। হাসান আর কাব্য তাকিয়ে রইল আমানের দিকে। দুইজনেরই চোখ টলমল করছে। আফাদ হোসেন আসতেই দুইজন নিজেদের স্বাভাবিক করে নিল। ফাহাদ হোসেন মুচকি হেসে বলল, ওয়েল ডান কাব্য, তোমার জন্যই আজ এত বড় আসামি শাস্তি পেল। কাব্য মুচকি হেসে বলল, না স্যার, শুধু আমার জন্য না, হাসানও আমাকে সাহায্য করেছে। ফাহাদ হোসেন বললেন, তোমাদের দুজনকেই পুলিশের সিনিয়র পদে দেওয়া হবে। তোমাদের প্রমোশনের ব্যবস্থা করছি। মিষ্টি রেডি থাকে যেন। দুইজনেই হাসলো। সুব্রতা অবাক হয়ে বলল, আপনি কি তাহলে পুলিশ? সুব্রতা এমন কথায় সবাই হেসে দিল।
ফাহাদ হোসেন বলল। এতদিন তোমার বর সহকারী পুলিশ ছিল, এখন ওর পথ উন্নতি হয়েছে। সুব্রতা অবাক হয়ে বলল। তাহলে কলেজের চাকরি? কাব্য বলল। ওটা লোক দেখানো ছিল। আমি আমানের কেসের জন্য নাটক ছদ্মবেশে ছিলাম। সুব্রতা শুধু ফেল করে তাকিয়ে রইল। দেখতে দেখতে কেটে গেছে একটা বছর। আজ কাব্য আর সুব্রতার বিয়ের 1 বছর সম্পূর্ণ হলো। সুব্রতা লাল শাড়ি আর কাব্য সাদা পাঞ্জাবি পরে বসে আছে বারান্দায়। কাব্য বেলি ফুলের গাছ থেকে বেলি ফুলে গুজিয়ে দিল সুব্রতার কানে। কাব্য নেশালো কণ্ঠে বলল, দেখছো তো কুঞ্জলতা গাছ কেমন বেয়ে উঠেছে বারান্দার গ্রিল দিয়ে। এই গাছটি বেড়ে উঠতে একটা সাপোর্টের প্রয়োজন, তেমনি আমার জীবনে চলার পথে তোমার সাথ আমার গভীরভাবে প্রয়োজন। তুমি আমার ভালোবাসা না, তুমি আমার মায়া, যাকে ছাড়া হয়তো বেঁচে থাকা যায় কিন্তু আত্মাকে বাঁচিয়ে রাখা যায় না। তাই তো আমি আমার কুঞ্জলতার মায়ায় পড়েছি বারবার। সুব্রতা কাব্যের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি আপনাকে। কাব্য মুচকি হেসে সুব্রতাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোমার অসীম মায়ায় আবদ্ধ, ভালোবাসি আমার কুঞ্জলতাকে।